আমার মা বোনেরা, আবার তো আরেকটি নতুন মাস পড়লো। আর এই নতুন মাস পড়াতেই নিশ্চয়ই আপনাদের মনে এখন প্রশ্ন ঢুকতে শুরু করে দিয়েছে যে আমি অন্নপূর্ণা ভান্ডারটা এই মাসে পাবো তো? জানি না, পশ্চিমবঙ্গের এই নতুন সরকার নির্বাচনের আগে তো সকলকেই বলেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর নির্বাচন চলে যেতেই কার্যত সেই দিল্লিকা লাড্ডুতে রূপান্তরিত হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, যে একসময় আপনারা চেয়েছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারটা পাই, আর এখন অন্নপূর্ণা ভান্ডারের এমন অবস্থা যে আপনি পাচ্ছেন তো আপনার পাশের বাড়ির লোক পাচ্ছেন, আবার আপনি এক মাস পাচ্ছেন তো পরের মাসে আবার অন্নপূর্ণা ভান্ডারটি ফেরত দিতে হবে কিনা, এই ধরনেরও চিন্তা আপনাদের মনে ঘর করেছে। ইতিমধ্যেই গতকাল রাত থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল সেটি এমনিতেই হাওয়া হয়ে গিয়েছে, সেখানে আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আর তার মধ্যেই বেশ কিছু ভিডিও আমার হাতে উঠে চলে এলো যেখানে অন্নপূর্ণা ভান্ডার আজকে গরিব মানুষদের কাছে কতটা দরকার ছিল, বা বলতে পারেন ওই পুরনো দিনের যে লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার আপনাকে কখনো ঠকায়নি, যে লক্ষ্মীর ভান্ডার আপনার ঘরের মা, কাকিমা, বোন, দিদি সকলের কাছেই পৌঁছে গিয়েছিল একেবারে কোনো রকম বাধা ছাড়াই, সেই লক্ষ্মীর ভান্ডারকে আজকের দিনে কতটা মিস করছে আমাদের মা কাকিমারা, এমনকি বিজেপির যারা ভোটার তারাও, সেটা আমি আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে নিশ্চয়ই দেখাবো এবং আপনাদেরকে আরামবাগেও নিয়ে যাব আমি। কারণ গতকাল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বেশ কিছু মূল্যায়ন করা বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি এই ডিম থেরাপির বিরুদ্ধে তার দলকে সতর্ক করেছেন এবং তার দলে এই মাত্র ৩ মাসের মধ্যেই যে তোলাবাজির একটা বিভৎস পরিমাণে রোগ ঢুকে গিয়েছে সেটাও তিনি বলেছেন। আর উল্টো দিকে এই তোলাবাজির রোগ যে কতটা লেগেছে সেটা আমি আপনাদেরকে আরামবাগ থেকে দেখাবো, যেখানে আজকের দিনে খবর আসছে যে গতকাল রাত্রির বেলায় একজন বিজেপির যুব মোর্চা কর্মীকে আর এক বিজেপি নেতা ওই তোলাবাজির ভাগ বটোয়ারা নিয়েই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের রেস থেকেই একেবারে ঢিসক্যাও ঢিসক্যাও দেখাবো সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই এপিসোডে। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। দেখুন, পরিবর্তনের সরকার আসার আগে বেশ কিছু মানুষের মনে একটা ঝোঁক কিন্তু ধরেছিল যে পরিবর্তন দেখব, আর এই পরিবর্তনটি দেখার মাত্র ৩ মাসের মধ্যেই সেই সমস্ত মানুষদের মন থেকে ঝোঁক উদাও। এখন তারা একটা বাংলায় প্রবাদ রয়েছে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই ধরনেরই প্রবাদ সম্ভবত নিজেরা বাড়িতে বলা বলি করছেন। বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রেল স্টেশন হকারদেরকে একেবারে দুমড়ে মুচড়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তারপরে সেই গরিব মানুষদের কান্না আমরা দেখলাম। বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায়, রেলের জায়গায় যারা দীর্ঘদিন ধরে প্রায় 50 বছর ধরে বাস করে আসছে তাদেরকে কার্যত তুলে দেওয়া হয়েছে, তাদের কান্নাকাটি দেখলাম। আবার এই যে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারটি একটি সামগ্রিক প্রকল্প ছিল, আর এই প্রকল্পটি আমি, আপনি, অর্থাৎ আমাদের বাড়ির যত মহিলা রয়েছে, আপনার বাড়ির যত মহিলা রয়েছে, তারা যদি এলিজিবল হয়ে থাকতো, অর্থাৎ এলিজিবলের ক্রাইটেরিয়া কি এখানে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের নাগরিক এবং 25 বছর বয়স হতে হবে আপনাকে, তার জন্য এই লক্ষ্মীর ভান্ডারটা তারা পেয়ে এসেছে। আর এই লক্ষ্মীর ভান্ডারের যে স্বভাবটি হয়ে গিয়েছিল সেটা হচ্ছে মহিলাদের কাছে একটা হাত খরচা হয়ে দাঁড়িয়েছিল এবং মহিলারা কার্যত এই লক্ষ্মীর ভান্ডারকে নিজের একটা প্রাপ্য এবং অধিকার মনে করতে শুরু করে দিয়েছিল। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার যে ১,৫০০ টাকা, তাতে অনেক মহিলাদেরই শান্তি হয়নি, তারা ভেবেছিল ৩,০০০ টাকা পাবো, অর্থাৎ ডবল। এক মাসে যখন আমি একবার বিউটি পার্লার যেতে পারছি, তাহলে ৩,০০০ পেলে এক মাসে আমি দুবার বিউটি পার্লার যাব, আমার বাড়িতে যে পুরুষটি রয়েছে সে আমাকে আরো বেশি সুন্দর দেখবে এবং আমার আয়নায় আরো বেশি তাকিয়ে তাকিয়ে সময় কাটবে। কিন্তু এই তাল কাটলো পরিবর্তনের প্রথম মাসেই, যখন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হলো এবং অন্নপূর্ণা ভান্ডার যেটা চালু করা হলো, তার আস্তে আস্তে দাঁত নোক সমস্ত কিছুই বেরোতে শুরু করলো। আর এই অন্নপূর্ণা ভান্ডারের দাঁত নোক বেরোনো যখনই শুরু হলো, তখন ওই পুরনো দিনের যে বিজেপি নেতারা ভোট চাইতে গেলে বাড়িতে গল্পগুলো দিত, এবারে মোদিজি বার্তা পাঠিয়েছে সকলেই অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা পাবেন, সেই গল্পগুলো কেমন যেন মিথ্যা প্রতিশ্রুতিতে পরিণত হতে লাগলো। মনে করিয়ে দেবো একবার আপনাদের, দেখুন। মোদিজি সূচনা পাঠিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার যেটা মমতা সরকার দিত, সেটা তো আজকে ওদের কাছে আর টাকা নেই, বন্ধ করে দিয়েছে। মোদি সরকার বলছে আমরা এখানে আসলে 1 জুন থেকে সমস্ত মহিলাদের ব্যাংকের খাতায় ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার আমরা কিন্তু শুরু করতে চলেছি। সমস্ত মহিলা যাদের ব্যাংকের খাতা আছে সবাই কিন্তু ৩,০০০ টাকা মাসে পাবেন, সেটা বিজেপি সরকার নিয়ে আসছে। সেই জন্য বলছি আপনারা বিজেপিকে নিয়ে আসুন, বিজেপি আপনাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে। পশ্চিম বাংলার মা বোন দিদিদের বলবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা ৩,০০০ টাকা দেব, মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবো।
হ্যাঁ, আজকের দিনে বাংলার সকল আপামোর মা বোনেরা সকলেই বুঝতে পেরে গেছেন যে এগুলো শুধুমাত্র গল্প দাদুর আসরের গল্প ছিল, আর কিছুই নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের মা বোনেরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আগস্ট মাস তো পড়লো, এ মাসের অন্নপূর্ণা ভান্ডারটা পাবো তো? অনেকে তো আবার 4 মাস পাননি, কারণ পরিবর্তন হওয়ার পর থেকেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 3 মাস পর্যন্ত অন্তত লক্ষ্মীর ভান্ডারটি দেওয়া হবে, কিন্তু সেটাও একটা গল্প দাদুর আসরের মতনই গল্প ছিল। কেউ সেইভাবে লক্ষ্মীর ভান্ডার কিন্তু 3 মাস ধরে পাননি। উল্টো দিকে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনে একাধিক ক্রাইটেরিয়া, বারবার মানুষকে বোঝানো হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার শুধুমাত্র তারাই পাবেন যাদের একাধিক ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে যেতে পারবেন। অর্থাৎ ওই 1 লক্ষ টাকার নিচে যদি আপনার ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রেই অন্নপূর্ণা ভান্ডারের সম্ভবত আপনার শিকে ছিটতে পারে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে ছবি ভেসে উঠছে না, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, সেই ছবি দেখার পরে বুঝতে পারছি যে আজকের দিনে লক্ষ্মীর ভান্ডারের মূল্য কতটা ছিল। কারণ আমি এই ভিডিওর শুরুতেই আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে অন্নপূর্ণা ভান্ডার যে 3000 টাকা পাবো তা নিয়ে অনেক দিদি মা কাকিমারা ভেবেছিল যে বিউটি পার্লার যাব, কিন্তু বিউটি পার্লারের গল্পটাই কিন্তু সব নয়। আজকে যে লক্ষ্মীর ভান্ডার আমাদের রাজ্যে চলতো, সেই লক্ষ্মীর ভান্ডারে কেউ বিউটি পার্লারে গেলেও বহু মানুষের জীবন চলতো এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। অর্থাৎ কেউ ওষুধ কিনতো, কেউ তার বৃদ্ধ মা বাবাকে ওষুধ খাওয়াতো, কেউ তার সন্তানের যে টিউশন ফি রয়েছে সেটাও দিত। আর আজকের দিনে যে ভিডিও দুটো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে দেখতে পারবেন যে পুরনো দিনের যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেই লক্ষ্মীর ভান্ডারকে কিভাবে মিস করছে আজকের দিনের যারা বিজেপি নেতা রয়েছে, নেত্রী রয়েছে, তারাও দেখুন। আমি বিজেপি পার্টি করি। লক্ষ্মীর ভান্ডার যখন হয়েছে, লক্ষ্মীর ভান্ডার আমরা পাইছি, আর অন্নপূর্ণা যোজনার টাকা প্রথম একবারে পেয়েছি, তারপরে আমাদের ঢুকে নেই। শুধু আমি বলে না, আমার মতো হাজারো মা বোন এই সমস্যায় ভুগতেছে। এখানে বলতে কেমন হবে, যারা বিজেপি আমরা হিন্দুরা তারাই বেশি আমরা টাকাটা পাইনি। এই ভদ্রমহিলা একজন হিন্দু মহিলা, এবং হিন্দুদের সরকার আসার পরেও এই যে অনেক সময় অনেকে বলেই থাকেন যে মৌলবাদীদের সরকার চলছিল পূর্বতন পশ্চিমবঙ্গে, সেই মৌলবাদীদের সরকার কিন্তু এনাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে সেটা পাইয়ে দিতেন, এবং বিজেপি করার জন্য তাকে কখনো বাজবিচারের মধ্যে ফেলা হয়নি যে সে লক্ষ্মীর ভান্ডারটি পাবেন না। সে লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু আজকে তার গলায় তুলসীর মালা থাকতেও, হিন্দুত্বের প্রমাণ দেওয়ার পরেও, এই ভদ্রমহিলা বিজেপি কর্মী হওয়ার পরেও তার বাড়িতে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটি ঢুকছে না, সেটা আপনি শুনতেই পেলেন। কিন্তু এরপরে যে ভিডিওটি আপনারা দেখবেন, সেটা দেখার পরে আপনার চোখে জল চলে আসতে পারে। আপনি হয়তো মনে মনে কেঁদে ফেলতে পারেন যে আজকে সত্যি যে অন্নপূর্ণা ভান্ডার বলুন কিংবা পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার, সেটা এই সমস্ত মহিলাদেরকে জীবনটাকে কতটা শক্ত করেছিল, এবং তাদের জীবনের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার। দেখুন। আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি, আমি তাহলে বাঁচবো না মরবো? তাহলে আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি, আমি তাহলে বাঁচবো না মরবো? তাহলে এই জিনিসটা আমার প্রতি মাসে, আমার এই টাকাটা আমার ভরসা না। আমি একবারও টাকা পাইনি, যতদিন থেকে ভোট হয়েছে তারপর থেকে টাকা ঢুকেনি। লক্ষ্মী ভান্ডার পেতাম আমি, ওই না অন্নপূর্ণা টাকা একবারও ঢুকেনি। 2বার টাকা পাওয়া হলো মানুষের, কিসের জন্য? আমার এই টাকাটাই ভরসা, গরিব মানুষ আমি। প্রতি মাস আমি সব আছে আমার ব্যাংকে, কোনো কিছু আমার ওই নাই, ভুল নাই। হ্যাঁ, 3 বার এসেছি, খালি বলছে জমা দিয়ে যান। প্রত্যেকটা কাগজ আমি যেখানে জমা দিয়েছি, আমার সামনে এই হচ্ছে, আমার ওষুধ কেনার পয়সা পাইনি আমি। আজকের দিনে যাদের বাড়িতে এই ধরনের রোগী রয়েছে বা পেশেন্ট রয়েছে, তারা জানেন যে কিভাবে এই ওষুধগুলোর দাম বেড়ে গিয়েছে। এই ওষুধগুলো কিনতে গেলে নাভিশ্বাস উঠে যায়, কিন্তু সামান্য কিছুটা সুরাহা হতো ওই লক্ষ্মীর ভান্ডারটি পেয়ে। কারণ সেই লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকায় তার জীবনদায়ী ওষুধ কিছুটা হলেও পাওয়া যেত, আর সেই জীবনদায়ী ওষুধ খেয়ে এই ভদ্রমহিলা নিজের জীবনের আয়ু কিছুটা হলেও বাড়িয়ে রাখছিলেন। আর আজকে সে দিনের পর দিন পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস, বিডিও অফিস ঘোরাঘুরি করছেন, কারণ 4 মাস ধরে তার সেই টাকাটা বন্ধ হয়ে গিয়েছে। আগেকার দিনের যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার যে এক একটা মহিলার কাছে জীবনদায়ী ভান্ডার হয়েও ছিল, সেটাও এই ভিডিওর জলজ্যান্ত প্রমাণ। কিন্তু 4 মাস ধরে সে টাকা না পেয়ে হন্য হয়ে ঘুরছেন। কিন্তু আজকের দিনে যে ডবল পাওনা, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ডবল টাকা 3000 টাকা, সেটা কার্যত ওই প্রথমেই বললাম না আপনাদের, দিল্লিকা লাড্ডু হয়ে গেল। আর এই দিল্লিকা লাড্ডুটা এই যে ভদ্র মহিলা রয়েছে, তার যে মারণ রোগ রয়েছে, সেই মারণ রোগ নিয়ে আদৌ কোনোদিনও খেতে পাবেন কি পাবেন না, আজকের দিনে এই ভিডিওতে দাঁড়িয়ে অন্তত বলতে পারবো না। কিন্তু আজকে মা বোনেদের এই অবস্থা, এই অনিশ্চয়তাকে কিন্তু বারবার আসার আগে সাবধান করে দিয়েছিলেন। আমি তো আপনাদেরকে বারবারই করেছিলাম, কারণ বিজেপি শাসিত রাজ্যের যে সমস্ত জায়গায় অন্নপূর্ণা ভান্ডার কিংবা লড়কি বাহন প্রকল্প চলে, তার ক্রাইটেরিয়া আমি প্রত্যেকটা দিন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু তবুও বহু মানুষ হয়তো বিশ্বাস করতে পারেননি, ভেবেছিলেন এখানে হয়তো কিছুটা হলেও আলাদা নিয়ম চলবে। কিন্তু না, বিজেপি তো পশ্চিমবঙ্গের দল নয়, বিজেপি একটা সেন্ট্রাল দল। তাদের নীতি সেটাই হবে যে নীতিটা সমস্ত রাজ্যে সার্বিকভাবে একভাবেই চলবে। কোনো রাজ্যের জন্য তারা নিশ্চয়ই কোনো আলাদা
আলাদা প্রকল্প বা আলাদা আইন চালু করবে না। সাময়িকভাবে কোনো কোনো জায়গায় হয়তো চালু করতে পারে, কিন্তু যত দিন যাবে তাদের এই সমস্ত জিনিসগুলো একেবারে কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে আসবে এবং কেন্দ্রীয়ভাবেই সেগুলো কিন্তু বিভিন্ন রাজ্যে লাগু হবে। আর এই বিষয় নিয়েই যখন আজকে প্রেস কনফারেন্স করতে বসলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ, তিনি কিন্তু ওই পূর্বদিনের কথাটা মনে করিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস বারবার কিন্তু সাবধান করেছিলেন এই ব্যাপারটা দিয়ে। আমি শোনাবো আপনাদেরকে কুণাল ঘোষের বিশেষ কিছুটা বক্তব্য। আমি যদিও এই প্রেস কনফারেন্সটি আমার চ্যানেলে দিয়েছি, তবুও বিশেষ কিছুটা অংশ শোনাবো, যেখানে এই অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে কুণাল ঘোষ আজকের দিনে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্পগুলো পূর্বতন সরকার করে গিয়েছিল সেই প্রকল্পগুলোর নাম পরিবর্তন নিয়েও কি বলেছে দেখুন, এমন কিছু খবর আসছে, সেটা হচ্ছে যে প্রাক্তন রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলো ছিল সেগুলোর নাম বদলের চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। কন্যাশ্রীকে কন্যারত্ন, এবার শোনা যাচ্ছে সবুজ সাথী, তার নাকি নাম বদলের চেষ্টা হচ্ছে, সারথী হতে পারে। এই ধরনের একের পর এক কর্মসূচি, সেগুলির নাম বদলের চেষ্টা হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য যে ভাতা, আজকে কিন্তু প্রমাণিত যে সেগুলিকে মান্যতা দিতে বাধ্য হচ্ছে আজকের সরকার, অন্য রাজ্যের সরকার, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও কন্যাশ্রী বা এই ধরনের একের পর এক স্কিম কিন্তু প্রশংসা পেয়েছে, মান্যতা পেয়েছে। ধরুন কন্যাশ্রী, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তা এত ছাত্রী তার উপকার পেল। কন্যাশ্রী বিভিন্ন স্ল্যাব আছে, রূপশ্রী, তারপরে আরো আরো রূপান্তরিত হয়েছে সেগুলো। তো এখন হঠাৎ যদি সেটা কন্যারত্ন বলা হয়, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কৃতিত্ব এবং কন্যাশ্রী এটা মানুষের মন থেকে মুছে ফেলা যাবে? সবুজ সাথী, সাইকেল, কেন ভেবেছিলেন যে গ্রামে, গ্রামাঞ্চলে, এত দূরে প্রথমে বালিকাদের কথা এবং তারপর বাকিদের, যে যারা যাচ্ছে কত রাস্তা পেরিয়ে হাঁটতে হাঁটতে সব স্কুল যায়, সেই জন্য তাদের সাইকেল। গ্রামে স্কুলের সময় এগুলো দেখার মতো বিষয় ছিল, দলে দলে ছাত্রছাত্রীরা যাচ্ছে। এমনকি তাদের বাবারা, মায়েরা যখন অন্য দলের রাজনৈতিক মিছিল করতেন তৃণমূলের বিরুদ্ধে, তখনও দেখা যেত কন্যাশ্রী সাইকেল নিয়ে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এই কন্যাশ্রী বা সবুজ সাথী সাইকেল নিয়ে করছেন। তো সাইকেল নিয়ে যে এইগুলো করছেন, আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলি জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত, কুণাল ঘোষ যে কথাটি বললেন যে আজকে রাজ্যে বিভিন্ন জায়গায় প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এটাও বাস্তব কথা। যে আজকে যেভাবে আমরা দেখছি যে কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে সবুজ সাথী যে প্রকল্পটি ছিল সেটার নাম পাল্টে হবে সারথী, যেটা আমাদের স্বাস্থ্য সাথী ছিল সেটার নাম পাল্টে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, এবং যে সমস্ত কন্যাশ্রী প্রকল্পগুলো ছিল সেই কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে করা হয়েছে কন্যা রত্ন। অর্থাৎ একটা বিষয় কিন্তু এখানে শিলমোহর পাচ্ছে পূর্বতন সরকারের, যে তারা যে প্রকল্পগুলো করে দিয়ে গিয়েছিল সেই প্রকল্পগুলোর কোনো বিরোধিতার জায়গা নেই। আর সেই প্রকল্পগুলো যদি বন্ধ করতে যায় আজকের বর্তমান রাজ্য সরকার, তাদের সরকারের প্রতি মানুষের আক্রোশ আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ পূর্বদিনে আমরা বারবার শুনেছি যে তৃণমূল কংগ্রেসের এই প্রকল্পের নামে নাকি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে এসেছে, কিন্তু আজকে যখন পরিবর্তনটি হয়ে গিয়েছে, পরিবর্তনের পরে একটা জিনিসই লক্ষ্য করতে পারছি, যখন বর্তমান সরকার এই প্রকল্পগুলো বন্ধ করার সাহস পাচ্ছেন না, হাত দেওয়ার সাহস পাচ্ছেন না, তখন এটাই বোঝা যায় যে পূর্বতন সরকারের ওই যে প্রকল্পগুলো সেটা কতটা সাধারণ মানুষকে আজকে বেনিফিশিয়ারি বানিয়েছে, সাধারণ মানুষকে কতটা উপকার করেছে। আর তার জন্যই বর্তমান সরকারও এই প্রকল্পগুলোকে বন্ধ করার সাহস তো পাচ্ছেন না, শুধুমাত্র নামটি পরিবর্তন করার চেষ্টা করছেন। কিন্তু নাম পরিবর্তন হোক আর যাই হয়ে থাকুক, আমরা সাধারণ মানুষের পক্ষে, মানুষের কাছে যেন সঠিক প্রকল্পটি পৌঁছে যায়, এটাই তো আমরা চাইবো। যেভাবে অন্নপূর্ণা ভান্ডারের নামে মানুষকে একেবারে বোকা বানানো হয়েছে, কথা বলাই যেতে পারে, কারণ ভোটের আগে সবাইকে বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, ভোটের পরে সেটা একেবারেই হলো না। এখন আরো একটি নতুন নির্দেশিকা দেখা যাচ্ছে, যেটা সরকারি বাসের ক্ষেত্রে আমরা দেখলাম গতকাল থেকে। সরকারি বাসের যে সমস্ত মহিলারা এতদিন পর্যন্ত বিজেপি সরকার আসার পরেই বলল সকল মহিলাদের ফ্রি হবে, কিন্তু গতকাল থেকে যে নির্দেশিকা আসছে সকল মহিলা
ফ্রি হবে না, কারণ এবার থেকে আপনার বাড়ির কোনো মহিলা সরকারি বাসে চাপলে তাদের কাছে পিঙ্ক কার্ড রাখতে হবে। আর এই পিঙ্ক কার্ডটি যদি আপনাকে আবেদন করতে হয় তাহলে সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং আপনাদের বলে রাখি সেই পোর্টালেও কিন্তু থাকবে বিশেষ ক্রাইটেরিয়া, আর সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী আপনার বাড়িতে ভেরিফিকেশন হওয়ার পরে তবেই আপনি পিঙ্ক কার্ড পেতে পারেন। তাহলে সেই একই জিনিস দাঁড়ালো, যে সরকারি বাসে ওঠার জন্য সব মহিলাকেই ফ্রি দেওয়া হবে এমনটা ঘোষণা করা হয়েছিল, সেটাতেও আস্তে আস্তে কিন্তু দাঁত এবং নখ শিং গজাতে শুরু করেছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি গতকালের একটি অনুষ্ঠানে তিনি বললেন, যেভাবে ডিম থেরাপি চলছে সেই ডিম থেরাপি কিন্তু যে কোনো দিন ডিমের অভিমুখও পাল্টে দিয়ে অন্যদিকেও চলে যেতে পারে। অর্থাৎ শ্রমিকবাবু এ কথাটা আমি একেবারেই সত্যি করেই ওনার সঙ্গে একমত রয়েছি যে ডিম থেরাপি এটা কখনো পশ্চিমবঙ্গের কালচার হতে পারে না, কিন্তু বিশেষ মানুষ বেশ কিছুভাবে উৎসাহিত হয়ে যেভাবে নাম্বার বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ডিম থেরাপি করছেন এবং নিজেদেরকে অনেক বড় বিজেপি দেখানোর জন্য এই ধরনের কার্যকলাপ করছেন, তাদেরকেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য একহাত নিলেন এবং তিনি এই বিষয় নিয়ে তার দলকে সতর্ক করলেন। দেখুন, আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। তবে শ্রমিক ভট্টাচার্য বাবুর এই যে সতর্কবার্তা, এই সতর্কবার্তাটা কতখানি চলবে আমি জানি না, কারণ আগামী দিনে আবার আমাদের সামনে না এরকম ডিম থেরাপির কোনো ছবি চলে আসে, যদি আসে আমি তো আপনাদের নিশ্চিতভাবে দেখাবো। কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠান থেকে বেরোনোর পরে তার দলের যে তোলাবাজি রোগটা, সেই তোলাবাজি রোগটা নিয়েও কিন্তু মুখ খুলেছেন। হ্যাঁ, একটা সরকার মাত্র 3 মাস সরকার গঠন করেছে, আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসন আমরা দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গে আমরা সিপিএম এর শাসন আমরা দেখেছি, কিন্তু হঠাৎ করে এই 2-3 মাসের মধ্যে এত তোলাবাজি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলেও হতে সময় লেগেছিল। তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি তোলাবাজির যে সময়টা, সব থেকে বেশি বেপরোয়া হয়ে যাওয়ার যে তৃণমূল কংগ্রেসের সময়টা, সেটা ছিল 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত। তার আগে 10 বছর তৃণমূল কংগ্রেসের যে সরকারটি চলেছিল, মানুষের জন্য অনেকই সুরাহা করে দিয়ে গিয়েছিল তারা, কিন্তু এই সরকার, বর্তমান সরকার মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই এমন ভাবে তোলাবাজি শুরু করেছে, যার জন্য স্বয়ং রাজ্য সভাপতিকেও এই বক্তব্য দিতে হচ্ছে। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। আর যেখানে তোলাবাজি থাকবে সেখানে তো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, সেখানে তো মারামারি থাকবেই, হিংসা হানাহানি থাকবেই। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, তৃণমূল কংগ্রেসের জামানায় গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই একাধিক টাইমে তৃণমূল কংগ্রেসের মারামারি হতো। এই রাজ্যে সেই সময় সিপিএম এর খুব একটা ক্ষমতা ছিল না, ভারতীয় জনতা পার্টিরও প্রায় 2019 সাল পর্যন্ত কোনো ক্ষমতা ছিল না। ম্যাক্সিমাম টাইমই তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যেই মারামারি করে এই সমস্ত জায়গায় খবরের শিরোনামে উঠে আসতো। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই একাধিক সময় দলের শীর্ষ নেতাদেরকেও কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের যে প্রভাব, এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যে ভারতীয় জনতা পার্টিকেও মাত্র 3 মাসের মধ্যে গ্রাস করে নেবে, সেটা হয়তো পরিবর্তনের 3 মাসের মধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও বুঝতে পারেননি। আমি দেখাবো আপনাদেরকে আরামবাগের চিত্র। সেখানে গতকাল রাত্রির 11টার সময় একেবারে 2 বিজেপি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী সংঘর্ষ। যদিও আজকে গোটা পশ্চিমবঙ্গের যে কটা জেলা রয়েছে, সমস্ত জেলার, সমস্ত গ্রামের, সমস্ত ব্লকের, সমস্ত শহরের, সমস্ত মিউনিসিপ্যালিটিতে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং প্রত্যেক দিন আমাদের কাছে এই ধরনের ভিডিও আসছে। আমি যদি আপনাদের দেখাতে শুরু করি তাহলে একঘেয়ে হয়ে যাবে ভিডিওগুলো, কিন্তু এই যে গুলিগালা চালা, এইটা পরিবর্তনের সরকারের পরে প্রথম ঘটলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যেই। ভারতীয় জনতা পার্টির আরামবাগের এক যুব কর্মকর্তা, সেই যুব কর্মকর্তার পায়ে গুলি চালানো হলো এবং একাধিক গুলি চালিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করলো ভারতীয় জনতা পার্টিরই আরো এক নেতার গোষ্ঠী, যাকে এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করেছে। দেখুন, ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আরামবাগে প্রকাশ্যে বিজেপি
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিবিদ্ধ যুব মোর্চার বিজেপি কর্মী, আর এই ঘটনায় গ্রেপ্তার অপর এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙল এলাকায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর নাম সুজন গড়াই, তার বাড়ি গৌরহাটি এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ ওই এলাকায় স্থানীয় বিজেপি কর্মী সরোজ লাগাকে গ্রেপ্তার করেছে। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর অভিযোগ, এদিন ডোঙল থেকে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকা তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার পায়ে একটি গুলি লাগে, গুরুতর জখম হয়ে পড়ে সে। এরপরে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমি যাচ্ছিলাম, আমরা গুলি চালানো হয়েছে। গুলি করেছে? কে গুলি করলো? কে দেখতে পাইনি, ওকে দেখতে পাইনি, চিনতে পারিনি। আপনি কোনো পার্টি করেন নাকি? না, আমি বিজেপি হচ্ছে কি যুব মোর্চা। কারা করেছে তাও দেখতে পাইনি, চিনতে পারিনি। ডোঙল দিয়ে বাড়ি এসেছিলাম, তখন এরকম কি করলো? গুলি চালিয়েছে। এদিন রাতে বিজেপির ওই অঞ্চলের কনভেনার গ্রেপ্তার হয়। রবিবার আরামবাগ থানার বিজেপি অঞ্চল কনভেনার সরোজ লাগা সহ আরো 4 জন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কার্তিক দত্ত। একেবারে ভয়ানক ঘটনা। আরামবাগের মতো একটি জায়গা, যেটা আপনি বলতেই পারেন অনেকটা শহরাঞ্চল, আর সেখানে রাত্রির 11টার সময় বিজেপির নিজের কর্মকর্তাদেরই প্রাণের সুরক্ষা নেই। অন্য এক বিজেপির গোষ্ঠীর নেতা তার গায়ে গুলি চালিয়ে দিচ্ছে। আর গোষ্ঠীদ্বন্দ্বের আজকে প্রভাবটা বিজেপির মধ্যে কতটা পড়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মাত্র 3 মাস হয়েছে, এই 3 মাসের মধ্যেই যদি ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের খেয়োখির জন্য গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে থাকে, তাহলে ভাবুন 5 বছরে এই দলটার মধ্যে কি ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের উইপোকা ঢুকতে পারে। এবং এটা যে আজকের দিনে মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি থেকে শুরু করে রাজ্যের নেতৃত্বদের, সেটাও কিন্তু আপনারা প্রকাশ্যে এই ধরনের বক্তব্য শুনছেন, সেটা দেখেই বুঝতে পারছেন। যেখানে বিজেপির রাজ্য সভাপতি আর সেই বিষয়টা হয়তো কন্ট্রোল করতে না পেরে একেবারে ক্যামেরার সামনেই এই ধরনের বিষোদ্গার করে দিচ্ছেন। আর এটার অন্যতম কারণও রয়েছে। অন্যতম কারণ হচ্ছে আজকে রাজনীতিতে যেভাবে ধান্দাবাজদের আগমন বেশি বেড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের ধান্দাবাজদের তো আপনারা দেখলেনই কিভাবে এই মুহূর্তে পট করে বেড়াটোপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই কিংবা ভারতীয় জনতা পার্টির কোলে বসে রয়েছে পশ্চিমবঙ্গে। আর উল্টো দিকে এই যে সমস্ত লোকগুলো রয়েছে, এদের কার্যকর্তারাও তো নিচুতলায় ঢুকার চেষ্টা করবে, আর সেই জায়গায় ঢুকে নিজেদের আধিপত্য বৃদ্ধি করার চেষ্টার জন্য আজকে বিজেপির পুরনো দিনের লোক এবং বিজেপির নতুন দিনের লোকের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব হওয়া একেবারেই স্বাভাবিক। এখন দেখার আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রশাসন এই বিষয় নিয়ে কিভাবে শক্ত হাতে মোকাবেলা করে। আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। মা বোনেদের জন্য আমি আশা করছি যেন এই মাসে লক্ষ্মীর ভান্ডার বা যেটাকে বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, সেটা যেন তারা পেয়ে যান। আর যদি পেয়ে যান তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে থ্যাংক ইউ জানাবেন, আল্লাহর কাছে থ্যাংক ইউ জানাবেন, কারণ পরের মাসে পাবেন কি পাবেন না সেই বিষয়েও গ্যারান্টি কতটা রয়েছে বলতে পারবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ সত্য, যেখানে রং দেখে না। নমস্কার।